শূন্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আলোচনা করছি। তো শূন্য সম্পর্কে জানতে শূন্য থেকেই শুরু করছি। তো প্রথমে আগে দেখি শূন্য এটি অঙ্ক নাকি সংখ্যা নাকি উভয়। আসলে শূন্য অঙ্কও হতে পারে, সংখ্যাও হতে পারে, যে কারণে আমরা উভয় এর উত্তর। আবার শূন্য কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা নাকি এর কোনোটাই না। তো বিষয়টা জানতে আমরা কয়েকটি প্রমাণ লক্ষ্য করি। এখানে কিছু উদাহরণ 2, 23, 53 তিনটাই মৌলিক সংখ্যা, এবং এখানে আছে 10 এবং 15, দুইটা হলো যৌগিক সংখ্যা। কেন? আমরা দেখি মৌলিক সংখ্যাগুলো সেই সংখ্যা এবং 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকে না। তো এখানে 2 মৌলিক, কারণ এখানে 2 এবং 1 বাদে আর কোনোভাবেই একে 2কে ভাগ করা যায় না, বা আর কোনো সাধারণ উৎপাদক নাই। ঠিক একইভাবে 23, 1 এবং 23 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নাই। 53, 1 এবং 53 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নাই। কিন্তু আমরা যদি 10-এর দিকে খেয়াল করি, 10 1-কে 10, কিন্তু এরপরে আমরা দিতে পারি 5 2 10, 5 এবং 2-এর গুণফলও 10। আবার 15, 1 এবং 15-এর গুণফল 15, আবার 3 এবং 5-এর গুণফলও 15। তাহলে আমরা এগুলোকে বলতে পারি 10 এবং 15 হলো যৌগিক। আর এগুলো যেহেতু সেই সংখ্যা এবং 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নাই, তাহলে এটাকে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা। তাহলে 0কে আমরা মৌলিক বলবো নাকি যৌগিক বলবো? তো এখন 0, তাহলে 0 এবং 1 গুণ করলেও 0। তো 0-এর সাথে যদি আবার 5 গুণ করি, সেটাও 0। তাহলে কি আমরা এটাকে যৌগিক বলবো? না, কারণ এখানে 0 এবং 1 গুণ করলে 0 পাওয়া যাচ্ছে, কিন্তু পরবর্তীতে আমি 5 এবং 0, তার মানে এটা তো পরিবর্তন হচ্ছে না। এখানে যেমন 1 এবং 10 এর গুণফল, এর পরিবর্তে 5 এবং 2, দুইটা নতুন উৎপাদক পাচ্ছে। কিন্তু এখানে 1 এবং 10, 1 এবং 0, পরবর্তীতে 5 এবং 0। সুতরাং এখানে কোনো প্রথমে যেটা পাওয়া গেছে 1 এবং 0, সেখানেও 0 আছে, পরবর্তীতে পাওয়া গেছে 5 এবং 0, সেখানেও 0 আছে। সুতরাং আমরা শূন্যকে মৌলিকও বলতে পারি না এবং যৌগিকও বলতে পারি না, কারণ শূন্যের ভিতরে মৌলিকের বৈশিষ্ট্যও নাই এবং শূন্যের ভিতরে যৌগিকের বৈশিষ্ট্যও নাই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সুতরাং শূন্য তাহলে মৌলিক যৌগিক কোনোটাই না, শূন্য শূন্যই। এখন আমরা দেখি শূন্য জোড় নাকি বিজোড়। তো কিছু প্রমাণ আমরা লক্ষ্য করি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নেব এটি জোড় না বিজোড়। আমরা জানি যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে এটি নিঃশেষে বিভাজ্য হয়। তো আমি যদি 0কে 2 দ্বারা ভাগ দেই, তাহলে 0 পাওয়া যায়। তো কিভাবে পাওয়া যায় একটু বুঝি। 0/2,
এখন আমি যদি এখানে 0 নেই তাহলে 0-র সাথে 2 গুণ হলে 0, তার মানে এটি নিঃশেষে বিভাজ্য। যে কোনো জোড় সংখ্যা, যেমন আমি যদি 2কে 2 দ্বারা ভাগ দেই তাহলে ভাগফল পাওয়া যাবে 1, এখানে ভাগশেষ থাকে না। তাহলে 0কে 2 দ্বারা ভাগ দিলে 0 পাওয়া যায় ভাগফল। সুতরাং আমরা বলতে পারি 0 একটি জোড় সংখ্যা। আরও একটি প্রমাণ, আমরা যদি জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যুক্ত করি তাহলে একটি জোড় সংখ্যা পাওয়া যায়। 0 যে জোড় তার আরও একটি প্রমাণ। এখন আমরা যদি দেখি যে জোড়ের সঙ্গে জোড় যুক্ত হলে একটি জোড় সংখ্যা পাওয়া যায় এবং বিজোড়ের সঙ্গে যদি জোড় যুক্ত করা হয় তাহলে একটি বিজোড় সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে এটা জোড়, এটাও জোড়, পাওয়া যাচ্ছে একটি জোড় সংখ্যা। একটি বিজোড় একটি জোড়, পাওয়া যাচ্ছে একটি বিজোড় সংখ্যা। ঠিক একইভাবে একটি জোড়ের সঙ্গে যদি 0 যুক্ত করি তাহলে একটি জোড় সংখ্যা পাওয়া যাচ্ছে এবং বিজোড়ের সঙ্গে যদি একটি 0 যুক্ত করি তাহলে বিজোড় সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে 4 জোড় আর এর একপাশে একটি জোড় এবং আরেকটি বিজোড়। ঠিক একইভাবে এই 0-র সঙ্গে জোড় সংখ্যা যুক্ত করলে জোড় এবং 0-র সঙ্গে বিজোড় যুক্ত করলে বিজোড়, তার মানে আমরা বলতে পারি 0 একটি জোড় সংখ্যা। তো আরও একটি প্রমাণ আমরা দেখি, আমরা যদি সংখ্যা রেখা থেকে হিসাব করি, এখানে সংখ্যা রেখা 0, বাম পাশে -1, 2, -3, -4, একইভাবে ডান পাশে +1, +2, +3, +4। এখন 4 জোড় সংখ্যা, তো 4-এর পরে 3 বাদ দিয়ে যখন 2 আসবো সেটাও জোড়, 2-এর পরে যখন 1 বাদ দিয়ে 0 আসবো সেটাও জোড়, একটা বাদ দিয়ে আরেকটা আসলে জোড় সংখ্যা পাওয়া যাবে। তো এরপরে আমরা আরও একটি প্রমাণে আসি। যে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে একটি জোড় সংখ্যা পাওয়া যায়। তাহলে যে কোনো সংখ্যা 1, 2, 3 একে যদি আমি 2 দ্বারা গুণ করি, 1কে 2 দ্বারা গুণ করলে 2 জোড় সংখ্যা, 2কে 2 দ্বারা গুণ করলে 4 যেটা জোড় সংখ্যা, 3কে 2 দ্বারা গুণ করলে 6 যেটা জোড় সংখ্যা। তাহলে 0কে 2 দ্বারা গুণ করলে 0 পাচ্ছি। তাহলে 2, 4, 6 যেমন জোড় সংখ্যা, এখানে 0 জোড় সংখ্যা। তো এরপরে আমরা 0 যে জোড় সংখ্যা সেটা প্রমাণের জন্য আরও একটি প্রমাণ লক্ষ্য করি। -1n = যদি 1 হয় তাহলে আমাদের এখানে n কে জোড় সংখ্যা যদি ধরি তাহলে -1n করলে রেজাল্ট ধনাত্মক 1 হয়। এখন আমরা দেখি -1^2, এখানে 2টা হলো জোড় সংখ্যা, তাহলে উত্তর আসে 1 + 1। একইভাবে -1^4 যেটা +1, তাহলে এখানে -1 তার পাওয়ার 0, মানে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার পাওয়ার 1 হয়। তাহলে এখানে যেমন 2, 4 এর মান জোড় সংখ্যা, তাহলে 0কেও আমরা জোড় বলতে পারবো। এখন আমরা যদি এতগুলো প্রমাণের পরেও যদি কোনো কনফিউশন থাকে যে 0 একটি বিজোড় সংখ্যা, তো ধরলাম 0 একটি বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যা আমরা 2n + 1কে বিজোড় সংখ্যা ধরি।
যেখানে শর্ত হলো n বিলংস টু z, অর্থাৎ পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার মান -3, -2, -1, 0, 1, 2, 3 এরকম হতে পারে পূর্ণ সংখ্যা। তো আমরা দেখি 2n + 1 = 5 ধরলাম। তো এখান থেকে n এর মানটা 2 পাওয়া যাবে। 2n = 5 - 1, তার মানে 2n = 4। তাহলে 2n = 4 হলে n এর মান 2 পাওয়া যাবে। তাহলে n এর মান একটি পূর্ণ সংখ্যা। তো আবার ধরি 2n + 1 = 0, কারণ আমি 0কে বিজোড় হিসেবে চিন্তা করলাম। তো এখান থেকে 2n = -1, তাহলে n = -1/2, অর্থাৎ হাফ। তাহলে -12 পূর্ণ সংখ্যা নয়, এটা একটি ভগ্নাংশ। তাহলে আমি 0কে যে বিজোড় সংখ্যা ধরলাম, এটা আমি প্রমাণ করতে পারলাম না। তারপরে আমি যে কোনো সংখ্যা নিলাম, 1, 2, 3, 4। এরপরে যদি আমি 0 বসাই, তাহলে যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে সেটা জোড় সংখ্যা, তার মানে 2 দ্বারা বিভাজ্য। তো লাস্টের অঙ্ক, কোনো সংখ্যার লাস্টের অঙ্ক যদি জোড় না হয়, তাহলে তাকে 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এখান থেকেও আবার প্রমাণিত হলো যে 0 বা 0 একটি জোড় সংখ্যা। এরপরে আসি, 0 কি ধনাত্মক সংখ্যা, নাকি ঋণাত্মক সংখ্যা, নাকি অঋণাত্মক সংখ্যা? এখানে উত্তর হলো 0 অঋণাত্মক সংখ্যা। আবার 0 কি মূলদ সংখ্যা, নাকি অমূলদ সংখ্যা? উত্তর হলো মূলদ সংখ্যা। এগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানি। আমরা দেখি বাস্তব সংখ্যাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো মূলদ সংখ্যা, আর একটা হলো অমূলদ সংখ্যা। তো আবার মূলদ সংখ্যাকে ভাগ করা যায় 3 ভাগে। একটা হলো পূর্ণ সংখ্যা, একটা হলো ভগ্নাংশ, একটা হলো পৌনঃপুনিক। তো পৌনঃপুনিক মানে হলো কোনো একটা সংখ্যা লেখার পরে, যেমন 2.34, তার মাথায় পৌনঃপুনিক। এর মানে হলো 2.344 এভাবে চলতে থাকবে। তো এটা এরকম থাকলে সেটা মূলদ সংখ্যা। কিন্তু অমূলদ সংখ্যা হলো যেমন 2.345 এইভাবে চলতে থাকবে। এরকম যদি হয়, সেটাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। তো মূলদ এবং অমূলদ সম্পর্কে আরও বিস্তারিত আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তো আমরা পৌনঃপুনিক থাকলে সেটা মূলদ। আবার অমূলদ হলো পয়েন্টের পরে সংখ্যাগুলো বারবার আসবে না, এরকম যদি থাকে এবং অসীম, তাহলে সেগুলো অমূলদ। তো এরপরে আমরা দেখি পূর্ণ সংখ্যার আবার 3টা ভাগে ভাগ করা যায়। পূর্ণ সংখ্যাগুলোকে, পূর্ণ সংখ্যা হলো জেড পূর্ণ সংখ্যা। তো এটাকে আমরা সমগ্র সংখ্যাকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো ধনাত্মক, একটা হলো ঋণাত্মক। তাহলে 0 কি? 0 হলো অঋণাত্মক। আবার ধনাত্মক সংখ্যাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হলো মৌলিক, একটা হলো যৌগিক। তাহলে এখান থেকেই কিন্তু আমরা একটা জিনিস বুঝলাম, 0 একটি মূলদ সংখ্যা। আবার কি, 0 মৌলিক সংখ্যাও নয়, আবার যৌগিক সংখ্যাও নয়। আবার 0 ধনাত্মক সংখ্যাও নয়, ঋণাত্মক সংখ্যাও নয়।
এটি একটি অঋণাত্মক সংখ্যা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা আসি, জিরোকে যদি 0 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে উত্তর কি আসে। জিরোকে 0 দ্বারা ভাগ দিলে 0 দেওয়া যায় এবং যে কোনো সংখ্যাই দেওয়া যায়। কেন? কারণ যদি আমরা 6কে 3 দ্বারা ভাগ দিই তাহলে 2 পাবো। তাহলে এবার 3-এর সাথে যদি 2 গুণ করি তাহলে আবার 6 পাওয়া যায়। একইভাবে আমি যদি 0কে 0 দ্বারা ভাগ দিয়ে যদি 1 বসাই তাহলে 0-র সাথে 1 গুণ হলে 0 পাওয়া যাবে। ঠিক একইভাবে আমি 0কে 0 দ্বারা ভাগ দিলে 2 পেতে পারি, 3 পেতে পারি, যে কোনো সংখ্যা পেতে পারি। তাহলে এখানে 0 ভাগ 0, তার মানে আমি কোনটা ধরব? 0 ধরব নাকি 1 ধরব নাকি 2 ধরব নাকি অন্য যে কোনো একটা সংখ্যা ধরব? তো এটাকে আমরা ইনফিনিটিও বলতে পারি না, অসংজ্ঞায়িতও বলতে পারি না, তাহলে এটাকে বলবো অনির্ণীয় সংখ্যা। 0কে 0 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে অনির্ণীয় সংখ্যা। আবার যদি আমি যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ দেই তাহলে কি উত্তর পাবো? যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ দিলে আমরা যদি ক্যালকুলেটরে যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ দেই তাহলে ম্যাথ ইরর লেখা আসবে। আবার 0কে 0 দ্বারা ভাগ দিলেও ম্যাথ ইরর লেখা আসে। তো কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ দিলে সেটা অসংজ্ঞায়িত। আবার কোনো সংখ্যাকে কোনো 0কে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ দেই, 1 2 3 এরকম যে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলে রেজাল্ট পাওয়া যাবে 0। তো এখন আমরা মজার একটি বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা অনেকেই বলি যে 1 সমান 2, 52 সমান 53, এটা প্রমাণ করো। তো আমরা অনেক সময় প্রমাণ করি, কিন্তু এর ভিতরে ভুল কোনটা, কোথায় ভুল আছে এটা আমরা বুঝতে পারি না। তো দেখি আমরা প্রমাণ করব এবং এর ভুল কোথায় সেটা বের করব। তাহলে প্রমাণ করব 1 সমান 2। আচ্ছা, ধরি x সমান y। এখন আমি যদি উভয় পাশে y দ্বারা গুণ করি তাহলে xy = y²। এখন উভয় পাশে -x² যোগ করি, বা উভয় পাশে -x² বিয়োগ করি, -x² যোগ করি অথবা x² বিয়োগ করি উভয় পাশে। তাহলে এখান থেকে x কমন নিলে y - x, আবার এখানে a² - b² সূত্র ব্যবহার করলে y + x আর y - x। এখন উভয় পাশে y - x থাকায় আমরা যদি উভয় পাশে y - x দ্বারা ভাগ দেই তাহলে রেজাল্ট পাওয়া যাবে x = y + x। তো এখন প্রথমেই আমরা জানি x = y, তাহলে যেখানে y আছে তার পরিবর্তে আমরা x বসাতে পারি। তাহলে বলতে পারি x = 2x। এখন উভয় পাশে x ভাগ দিলে 1 = 2 পাবো। আবার যদি উভয় পাশে 51 যোগ করি তাহলে 1 এর সাথে 51 যোগ করলে 52, 1 এর সাথে 51 2 এর সাথে 51 যোগ করলে 53। তার মানে প্রমাণ করলাম 52 সমান 53। আবার যদি এইটাকে 1 = 2 প্রমাণ করার পরে আমি যদি এর সাথে 1000 গুণ করি তাহলে এ পাশে থাকবে 1000 আর এর পাশে থাকবে 2000। তার মানে কাউকে যদি আমি 1000 টাকা দিয়ে 2000 টাকা তার কাছে দাবি করি এইভাবে বুঝিয়ে, তো সে তো অবশ্যই আমার এই প্রমাণটা ভুল প্রমাণ করার চেষ্টা করবে। তাহলে আমার এখানে কোথায় ভুল সেটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আমরা ধরছি x = y।
তাহলে এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কী হবে? 0 হবে। এখন এই যে একটা সমীকরণ আমরা পেয়েছিলাম, এখানে আমরা বলেছিলাম ওয়াই পাশে ওয়াই মাইনাস এক্স দ্বারা এখানে আমরা ভাগ করছিলাম। তাই এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স তো একই জিনিস, মানে 0। এখন আমরা কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ দিলে আমরা কোনো উত্তর পাই না, এটা হলো অসংজ্ঞায়িত। সুতরাং এইখানে যে আমরা প্রমাণ করার জন্য ওয়াই পাশে ওয়াই মাইনাস এক্স দ্বারা ভাগ দিলাম, এখন এইটাকে যদি ওয়াই মাইনাস এক্স অর্থাৎ 0 দ্বারা ভাগ দেই, এটাকেও যদি 0 দ্বারা ভাগ দেই, তাহলে আমাদের সামথিং বাই 0 অর্থাৎ অসংজ্ঞায়িত আসবে। সুতরাং এর পরের লাইনগুলো আমরা আর করতে পারবো না। এখানে আমাদের অঙ্ক ভুল প্রসেসে আমরা প্রমাণ করছি। আশা করি বুঝতে পেরে। তার মানে এখানে আমরা যখন ভাগ করছি ওয়াই মাইনাস এক্সকে আবার যদি ওয়াই মাইনাস এক্স দ্বারা ভাগ করি, তাহলে ওয়াই মাইনাস এক্সের মানে 0। তো কোনো সংখ্যাকে আমি 0 দ্বারা ভাগ দিতে পারি না, এই পাশেও কোনো সংখ্যাকে আমি 0 দ্বারা ভাগ দিতে পারি না। এটা নিয়ম বহির্ভূত, অর্থাৎ সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।